1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Program. To all the Bangladesh community, Shuvo Shunda, I hope you sit back and enjoy this evening's program here on 5 EBI FM. শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা অ্যাডিলেইডের আজকের আয়োজনে। আজ বাংলা 1422 বঙ্গাব্দ, 22 আশ্বিন, 7 অক্টোবর 2015 খ্রিস্টাব্দ। আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন 103.1 FM এ রেডিও বাংলায় বাংলাদেশের অনুরণন। জীবনের নানা দিকগুলোর, সুন্দর দিকগুলোর গল্প বলতেই আজ আমাদের সন্ধ্যা কাটবে আপনাদের সাথে। আর থাকছে সবসময়ের মতোই কিছু ভালো লাগার গান। সুরে ও কথায় আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি অভি এবং আমার বন্ধু লুসি। শুভেচ্ছা আজকের এই সান্ধ্য আয়োজনের পক্ষ থেকে। আপনার সাথে আমি আছি লুসি। অভি ইতিমধ্যেই আপনাদের জানিয়েছে আমাদের আজকের বিষয় আমাদের জীবন। জীবন কেন সুন্দর, কেন সব ঝড়ঝঞ্ঝাট ছাপিয়েও আমরা শেষ পর্যন্ত বাঁচতে ভালোবাসি, সেই নিয়েই আমাদের আজকের আলাপ। যে জীবন আমরা রোজ যাপন করি তার নানা বাঁকে আমাদের মুখোমুখি হতে হয় নানা সংকটের। শঙ্কায় সে ভিড় করে বেঁচে থাকার চারপাশে। বারবার হয়তো মনে হতে থাকে এ জীবন চাই না, তবু এমনও তো ঘটে আমাদের জীবনে হরহামেশাই, যখন কোনো সুন্দর সময় এসে ধরা দেয় আমাদের সামনে, আমাদের রোজকার বেঁচে থাকার লড়াইটাকে আনন্দময় করে তোলে। কোনো বিশেষ সময়ের বিশেষ প্রাপ্তি বা বিশেষ এমন কিছু যখন গলা খুলে গাইতে ইচ্ছে করে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। প্রিয় শ্রোতা, জীবন কেন সুন্দর, জীবন কেন ভালোবাসি, এ নিয়ে অনেক কথা হবে। তার আগে একটা বিশেষ ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 5 EBI 103.1 FM মাল্টিকালচারাল রেডিও স্টেশন আয়োজন করতে যাচ্ছে রেডিওথন 2015। এই অনুষ্ঠানটি মূলত একটি ফান্ডরাইজিং অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে যে ফান্ডরাইজিংটা হবে সেটা থেকে রেডিওর জন্যে ইকুইপমেন্ট কেনা হবে, মূলত সেই জন্যই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এবং এর একটি উদ্বোধনী দিন আছে, সেটা হচ্ছে 18ই অক্টোবর। এবং এই অনুষ্ঠানে আপনারা আসতে পারেন, আমাদের সাথে জয়েন করে বারবিকিউ এবং বিভিন্ন এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে, আপনারা সেগুলো উপভোগ করতে পারেন। সো আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন রেডিওথন 2015-তে। কথা বলছিলাম জীবন কেন সুন্দর, সেই প্রসঙ্গে কথা বলবো। অনেক অনেক কথা নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রিয় শ্রোতা, এই ভালো লাগার আয়োজনের আজকের এই মুহূর্তে চলুন শুনে আসি একটি বহুল শ্রুত এবং খুব অসাধারণ সুন্দর রবীন্দ্রসঙ্গীত। সকল ধরা আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আলো আমার আলো আলো
আলো ভুবন ভরা আলো নয়ন ভুয়ার আমার আলো হৃদয় হারা আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় হাসি ও ভাই গোলাপ রাশি রাশি মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় হাসি ও ভাই গোলাপ রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ভুয়ার আমার আলো হৃদয় হারা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ভুয়ার আমার আলো হৃদয় হারা আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় হাসি ও ভাই গোলাপ রাশি রাশি মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় হাসি ও ভাই গোলাপ রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে সুধা নিঝর ঝরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো প্রিয় শ্রোতা, শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শুনে এলাম আমার খুব প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, আলো আমার আলো গো। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদি মোহাম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং পাপিয়া সরওয়ার। প্রিয় শ্রোতা, সব ব্যথা বেদনা পাড়ি দিয়েও আলোতে আমাদের নয়ন ভরা। জীবন ভেসে চলে আমাদের আলোর স্রোতে। সবসময় জীবনকে আনন্দময় কিংবা প্রিয় ভাবতে যে আমাদের কোনো একটা কারণের দরকার হয় এমনটা নয়। কখনো কখনো কি এমন ঘটে না যে আমাদের আস্ত কর্মব্যস্ত দিনের শুরুর আগেই চোখ পড়ে যায় আকাশের গায়ে, যে আকাশটার দিকে তাকিয়ে হুট করেই মনে হয় কোনো নিপুণ শিল্পীর জলরঙে আঁকা ছবি। আর সেই আশ্চর্য সুন্দর আকাশের দিকে তাকিয়ে দিনের শুরুতেই মনে হয় বেঁচে থাকা খুবই আনন্দের। কিংবা এমন কি কখনো হয় না আমাদের কোনো কোনো অলস বিকেলে চা কফির কাপে চুমু দিতে দিতে প্রিয় কোনো স্মৃতি বা প্রিয় মুখ ভেসে ওঠে মনের ক্যানভাসে, অথবা প্রিয় মানুষের উপস্থিতি আমাদের সব কষ্ট মুছে দিয়ে সুখে ভরে দেয় আমাদের বেঁচে থাকা। হয় না লুসি? অবশ্যই হয় অভি, এমন ঘটনা ঘটে বই কি এমন সব ঘটনা আমাদের জীবনে। এমন সহজ আনন্দের উচ্ছ্বাসে ভেসে আসে রাশি রাশি জ্যোৎস্নার মৃদু হাসি, ভেসে আসে পাপিয়ার গান। আর সে ছোট ছোট সাধারণ সুখানুভূতির ভেতর কোনো বড় প্রাপ্তি হয়তো থাকে না কোনো বড় সুখের আমোদ, কিন্তু এই ছোট ছোট সুখগুলোর মালায় বাঁধা পড়ে জীবন সেজে ওঠে। বেঁচে থাকার আশা জীবনকে সজীবতা দেয়। রবি ঠাকুর বলেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। শোক দুঃখ তাপ আর ব্যথার এপারের আমরা তবু সেই অনন্ত জীবনের আশায় ভালো থাকবার স্বপ্নে বিভোর হতে চাই, কেননা সমস্ত কিছুর পরেও আমরা বাঁচতে ভালোবাসি। সত্যি সুন্দর লুসি। আসলে কি জানো,
মানুষ কত রকম ভাবে যে বাঁচতে ভালোবাসে, এক একজন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজন মানুষ এক এক ভাবে চিন্তা করে। কারো এটাতে সুখ তো কারো ওটাতে সুখ, কারো নানান রকম কারণ সে খুঁজে বের করার চেষ্টা করে। আমরাও কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব বিভিন্ন মানুষের, আমাদের নিজেদের। যদি পারতাম, হ্যাঁ অবশ্যই যদি পারতাম শ্রোতাদের অনুভূতিগুলিও আমাদের সবাইকে শুনিয়ে দিতাম, অন্য শ্রোতাদেরকে। যাই হোক আমরা আরো অনেক গল্প করব, আরো অনেক কিছু করব, এবং সাথে সাথে চলবে গান। তার মাঝে একটা জিনিস, তার মাঝে অবশ্যই লাইক আমি যেটা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমার এই মুহূর্তে একটা খুব সুন্দর প্রেমের গান শুনতে ইচ্ছে করছে। তাই? হ্যাঁ, আমি জানি না, কারণ জীবন সুন্দর হওয়ার জন্য প্রেমটা খুব জরুরি। হ্যাঁ, যে কোনো রকমই হোক। চলো শুনে আসি আমরা এই মুহূর্তে একটা গান, দেখি সেটা প্রেমের গান কিনা, তারপরে তোমাকে একটা আমার অন্যরকম একটা প্রেমের অনুভূতির কথা বলবো। আচ্ছা, অবশ্যই। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার
করে আমি মন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোটাও সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোটাও সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাতটি ধরে সুরে ভেসে ফিরে এলাম আবারও আপনাদের কাছেই। চমৎকার এই মিষ্টি প্রেমের গানটি আমাদের অভির খুব প্রিয়, আমাদেরও। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের শুনছেন রেডিও বাংলা এডলেন্ড, অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আমাদের শুনতে টিউন করুন 103.1 FM এ। আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লাগবে। যে গল্পটা করতে চাইছিলাম সেটাই ফিরি। মানুষের জীবনের প্রেমের অনুভূতি কিংবা আসলে ভালো লাগার অনুভূতিগুলো নানা রকম ভাবে মানে বদলে যায় আর কি। যেমন আমার বাসায় একটা লিজার্ড ছিল, বেশ অনেকদিন ধরে ছিল। আমি ভীষণ রকমের ভয় পাই লিজার্ডটাকে, শুধু না আমি সাপ করতে যে কোনো কিছুই খুব ভয় পাই, ভীষণ রকমের ভয় পাই। এবং সবচেয়ে বড় হয় কি যে জিহ্বাটা খুব মানে আমাকে আতঙ্কিত করে। তো অনেকদিন ছিল, তো অনেকদিন থাকার কারণ ওটা মানে আমি কখনো এটার সাথে অভ্যস্ত হয়ে যেতে পারলাম না, কারণ ওটাকে দেখলে আমার মানে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। আমার পাশের বাসার বুড়ি যথারীতি গলা উঁচিয়ে হোয়াট হ্যাপেন বলে একটা লম্বা টান দিয়ে জিজ্ঞেস করতো। আমি খুব বিরক্ত হয়েছিলাম। পরে একদিন খুব গরম ছিল, সেদিন খুব সুন্দর 46 পড়ছিল আর কি। আমি বাসায় ঢুকবো, দেখি কি যে বাসার ওই পাশের যে ইয়াটা প্যাসেজটা ওখানে হ্যাঁ ওই ওখানে ওর লেজটা একটা পাইপের নিচে আটকে গেছে আর কি। এবং 46 গরম তো আসলে ভীষণ হাঁপাচ্ছিল। আমার মনে হচ্ছিল যে ওকে দেখে ওর প্রাণ বেরিয়ে যাবে এখনই, মানে ও যদি ওখান থেকে ছুটতে না পারে। এবং আমার কেন জানি না খুব মায়া হচ্ছে, যে মনে হচ্ছে যে এটা মরে যাবে। আমি তখন মানে সমস্ত সাহসের মানে সঞ্চয় করে নিয়ে একটা বড় কাঠি দিয়ে প্রথমে ওটার পাইপটা আলগা করে ফেললাম। আলগা করে ওটা সাথে সাথে ছুটে গেছে, ছুটে সে অনেক দূর চলে গিয়েছে আর কি। চলে কি হঠাৎ কেন ঘাড় ঘুরিয়ে দেখেছে আমি ঠিক জানি না। হয়তো সে আমি তাকে তাড়া করছি কিনা সেটা দেখেছে, এমনও হতে পারে। কিন্তু ওর যে ফিরে তাকানো, তাতে আমার কাছে মনে হয়েছিল যে ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হলো। এবং এরপরে আমি কখনোই তোমাকে ধন্যবাদ দিচ্ছিল, হতেও পারে। কিন্তু তারপর যখন ওর সাথে যখন আমার মুখোমুখি, এরপরে আমি যতবার ওর মুখোমুখি হয়েছে আমার কখনো আর ভয় লাগেনি। আমার এক ধরনের গাঢ় শিশির একটা অনুভূতি আছে, কিন্তু ভয় আমি আর কখনো ওকে পাইনি। এবং অনেকদিন পরে, আরো মাস 3 পরে আমি একদিন লক্ষ্য করলাম যে ওটাকে আর দেখা যাচ্ছে না আর কি। দেখা যাচ্ছে না শুরু করলে। আমি সত্যি শুধু মিস করা না, একদিন আমি খুব মানে সারাদিন ধরে, আমার ছুটির দিন ছিল, সারাদিন ধরে আমি একটা কাঠি দিয়ে সমস্ত ঝোপগুলো খুঁচিয়ে দেখেছি যে ও কোথাও আছে কিনা আর কি। কোথাও নেই জানো। আমার মানে সেই মুহূর্তে মনে হচ্ছে যে আমি ওই প্রাণীটাকে খুব ভালোবাসি এবং ওটার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। মানে ওটা যে আমার তখন মনে হচ্ছে যে আসলে সম্পর্ক, প্রেমের অনুভূতি কিংবা ভালো লাগার ভালোবাসার অনুভূতিটা এটা খুব ডিফারেন্ট আর কি। যখনই আমরা আর এই ওই অনুভূতিকে আসলে আমার খুব মানে এক ধরনের বড় আনন্দ দিয়েছে। সে কারণে আমি মনে করেছি ছোট ছোট এরকম অনেক আনন্দ জীবনের গায়ে লেগে থাকে আসলে। ঠিক সেটাই, অবশ্যই প্রেমের অনুভূতি বলো বা হ্যাঁ ভালোবাসার অনুভূতির মধ্যে মতো আনন্দময় আর কি হতে পারে। ভালোবাসায় কিন্তু দুঃখ পাওয়া আনন্দ, সেটা তো বটেই। এবং ওই দুঃখগুলো আছে দেখেই ভালোবাসা সুন্দর, এবং ভালোবাসা সুন্দর এবং বেঁচে থাকাও সুন্দর আসলে। কিন্তু মাঝে মাঝে আমাদের নিজেদের দুঃখ ব্যথা এগুলো এতটাই তীব্র হয়ে সামনে চলে আসে লুসি, যে মনে হয় আমাদের নিজেদের থেকে কষ্টে বুঝি আর কেউ নেই। নিজের ব্যথাই তখন কেবল হিমালয় সম হয়ে আমাদের কাঁদাতে থাকে। মনে হয় আর কারো কোনো ব্যথা নেই, সমস্ত যন্ত্রণা সবকিছু কেবল আমারই জীবনে। কিন্তু এমন মানুষ মেলা কঠিন যাদের জীবনে অসুখ অশান্তি নেই, কারণ এই অসুখ অশান্তিগুলো আমাদের জীবনেরই অংশ। এদের সাথে নিয়েই আমাদের বাঁচতে হয়। আমাদের চাইতে যারা অনেক বড় তারাও বেঁচেছেন। হ্যাঁ, আমরা বলতেই পারি, আমরা এরকম অনেকের কথা বলতে পারি, একেবারে উদাহরণ দিয়ে বলা যায়। হ্যাঁ নিশ্চয়ই।
একবার আমরা চলুন ফিরে দেখি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের দিকে। কেবল ছেলেবেলাটাই তার দুঃখে কাটেনি, জীবনের একটা বড় সময় তাকে অর্থকষ্টে পার করতে হয়েছে। তুমি কি জানো যে নজরুল তার মানে অনেকগুলো গান, প্রায় 4,500 গান মানে বিক্রি করে দিয়েছিলেন কেবল মানে অর্থের জন্য, এবং এগুলো পরে অন্যদের নামে বাজারে এসছে আমরা শুনেছি, আমরা জানিও না নজরুলের লেখাই গান। কিছু কিছু উদ্ধার করা গেছে, সবটা না। মানে কতটা মানে অর্থ কষ্ট তাকে পেতে হয়েছে, এবং নিজের সৃষ্টি কিন্তু অন্যের বলে চালিয়ে যাওয়া অনেক বড় একটা ব্যথার জায়গা। অবশ্যই এই ব্যথাটার ভেতর দিয়ে ওনাকে যেতে হয়েছে আর কি। দারুণ অর্থাভাবে তার সন্তান বুলবুলের চিকিৎসাও তিনি করাতে পারেননি। বুলবুলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে। তবু জীবনকে তিনি লাগাম ধরে আবারও ফিরিয়ে নিয়ে এসেছিলেন সৃষ্টিশীলতার পথে। বুলবুলকে হারানোর শোক থেকেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত গান আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে। জানো, রবীন্দ্রনাথের কথাই চিন্তা করো। হ্যাঁ, তার মাত্র 42 বছর বয়সের মধ্যে, জন্মের প্রথম থেকে 42 বছর বয়সের মধ্যেই তিনি হারিয়েছেন তার প্রিয় নতুন বৌঠানকে, তার স্ত্রীকে, তার 2 কন্যা, এক পুত্র সহ অসংখ্য প্রিয় মুখ। আর এই সময় তাকেও ক্লান্ত করেছে অর্থাভাব, কারণ সেই সময় তিনি তার সমস্ত সম্পদ ব্যয় করেছিলেন বিশ্বভারতী নির্মাণের কাজে। কিন্তু তিনি থেমে থাকেননি, এবং থেমে থাকেনি তার সৃষ্টির গতি। একের পর এক রচনা দিয়ে সমৃদ্ধ করে গিয়েছেন আমাদের শিল্প, সাহিত্য, সঙ্গীত সহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র। রবীন্দ্রনাথের জীবনেও এটা ঘটেছে। যদিও রবীন্দ্রনাথ, অনেকেরই দাবি যে রবীন্দ্রনাথ মানে জমিদার নন্দন ছিলেন, অনেক ফ্যাসিলিটিস পেয়েছেন, কিন্তু আসলে রবীন্দ্রনাথের জীবনে অর্থাভাবটা মানে একরকম মানে অনেক বড় প্রেশারের মতোই, কারণ উনি যে কর্মযোগ্যটা হাতে নিয়েছিলেন বিশ্বভারতী তৈরি, সেটা অনেক বিশাল, অনেক বড় কর্মযোগ্য, এবং কেবল নিজের যে সহায় সম্পদ তা না, তার স্ত্রী তার সমস্ত সম্পদ মানে সমস্ত গয়নাগাটি সমস্ত দিয়েছিলেন মানে কেবল বিশ্বভারতীর কাজে স্থাপনের জন্য। হ্যাঁ, স্থাপনের জন্য। এটা একটা বড় ব্যাপার। সেটা দেখো, সেটার সাথে হচ্ছে আবার এতগুলো মানে প্রিয় মানুষ, এত 42 বছর বয়স তো খুবই অল্প বয়স, এতগুলো প্রিয় মানুষ, নতুন বৌঠান হারিয়ে ফেলা, তাকে হারিয়ে ফেলা, এবং আরো নিজের স্ত্রী সন্তানদেরকে হারিয়ে ফেলা। বৌঠানের মৃত্যুর বিষয়টা আসলে রবীন্দ্রনাথের সারা জীবনই একটা বড় ব্যথার জায়গা ছিল, এবং জীবনে যতবার তিনি ব্যথার জায়গার মুখোমুখি হয়েছেন, সেই ব্যথার সাথে উনি সবসময়ই নতুন বৌঠানকে হারানোর ব্যথাটা কোনোভাবে অনুভব করেছেন। হ্যাঁ, সেটাই। এবং এরপরেও এই যে সৃষ্টিশীলতা, না সেটা তো কখনোই থেমে থাকে। তার বড় কারণ হচ্ছে জীবন আসলে মুখ্য। হ্যাঁ, জীবনটা মুখ্য, জীবন চলেছে, জীবন সুন্দর, এবং জীবন চলে, জীবনের যে একটা গতিময়তা আছে সেটাকে আমরা কখনোই আসলে থামিয়ে দিতে পারি না, কোনো কিছু দিয়েই সম্ভব না, জীবন চলে যায়। এই সূত্রে আমরা অন্য একটা গল্প শুনি, এটা গল্প আসলে বলবো কি, এটা বাস্তব ঘটনা প্রতিটি, আর যদিও আমাদের এখন শুনতে গল্পের মতোই মনে হয়। আমরা সবাই হাসির গল্পের রাজা শিবরাম চক্রবর্তীকে চিনি। তিনি সমস্ত জীবন ব্যয় করেছিলেন মানুষকে হাসি দিয়ে ভরিয়ে রাখবেন বলে। হাসিয়েছেন অনেক, প্রচুর মানুষকে তিনি আনন্দ দিয়েছেন তার হাসির গল্পের খোরাক দিয়ে। অথচ আমরা অনেকেই জানি না শিবরাম জীবন কাটিয়েছেন এক নিদারুণ দারিদ্র্যের ভেতর। বাসা ভাড়া দিতে পারতেন না, প্রায়শই তিনি বিছানাপত্র কাঁধে এমএস থেকে এমএস ঘুরে বেড়াতেন, কারণ হচ্ছে যে বাড়িওয়ালা ঝামেলা করতেন, আর আসলে ওনাকে কেউ তখন আর সাহায্য করতে পারতেনও না, এমনই সময় আর কি। খাবারও জুটতো না কোনো দিন। ভাবতে কি পারি এই মানুষটাই ভুখা অবস্থায় জমিয়ে রেখে গেছেন বাঙালির হাসির গল্পের খোরাক। নিজের জীবনের সমস্ত যন্ত্রণাগুলোকে মানে লুকিয়ে ফেলে ইনি আমাদেরকে হাসিয়ে গেছেন। হ্যাঁ, হাসিয়ে গেছেন। আমরা একই কথা চ্যাপলিনের ক্ষেত্রে বলতে পারি। চার্লি চ্যাপলিন জীবনের অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে উনি কাজ করেছেন, অভিনয় করেছেন। মুকাফিনের তো এক ধরনের ছিল না, কথা ছিল, হ্যাঁ, কিন্তু তারপরেও তার জীবনটা খুবই ব্যথার। ওনার মা একটা হোটেলের সিঙ্গার ছিলেন মূলত, তো চার্লি চ্যাপলিন আসলে ওই জীবনটার সাথেই লড়াই করে করে বেঁচেছেন। অর্থাভাব, নানা রকম সমস্যা ছিল, কিছু মানে সামাজিক সমস্যাও তার ছিল। তারপরেও এই জীবনটা উনি কাটিয়েছেন এবং সৃষ্টিশীল মানুষ হিসেবেই কাটিয়েছেন, কোথাও উনি আটকে থাকেননি। এটাই তার মানে ঘুরে ফিরে দেখা যায় মানুষ আসলে বেঁচে থাকতে চায়, জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং সে কারণেই মানুষ একখান থেকে কষ্ট পেয়ে হয়তো আরেকখানে
তার সৃষ্টিশীলতার পরিচয় দেয়, সেটাও আমার কিন্তু কাছে মানুষের একটা এটাও মনে হয় যে কষ্টটা আসলে মানে এটা জীবনের একটা অংশ, এটা আছে বলেই আমাদের অন্য সৃষ্টিশীলতার প্রতি এবং আমাদের অনুভূতিগুলো আসলে শার্প হয়, আমরা বুঝতে পারি এবং আমাদের সৃষ্টিশীলতার একটা গতিময়তা পায়। একটা জিনিস দেখো লুসি, আমাদের এই আলোচনায় একটা জিনিস কিন্তু বারবার চলে আসছে, জীবনের আনন্দের সাথে কষ্টটাও কিন্তু জরুরি। হ্যাঁ, ভীষণ জরুরি। কষ্ট না থাকলে আনন্দটার অনুভূতিটা কিন্তু মানে আসলে অনুভব করা যায় না, সেটাই হয়েছে তো সবসময়। প্রিয় শ্রোতা, জীবন এমনই, তবু আমাদের ঘাত প্রতিঘাত পেরিয়ে গিয়ে মনে হয় বেঁচে যে আছি ভালোভাবে, এই আমাদের আনন্দ। আমাদের এই বেঁচে থাকার আনন্দের জন্য কৃতজ্ঞ হই সৃষ্টিকর্তার কাছে। আরো একবার সময় হলো আমাদের গানে ফিরবার। আসুন শুনে নেই আরো একটি চমৎকার গান।
গানটির পরে আমাদের গল্পেই আবার ফিরছি। আমরা গল্প করছিলাম বড় মানুষদের জীবনের নানান ব্যথা বেদনার ভেতরেও জীবনকে সুন্দর করে তুলবার, ভালোভাবে যাপন করবার বিষয়ে। এই প্রসঙ্গে যার কথা না বললেই নয় তিনি হেলেন কেলার। জন্মান্ধ, মুখ বধির এই মানুষটি পৃথিবীর রূপ, রস, গন্ধ কিছুই উপভোগ করে যেতে পারেননি। শব্দহীন অন্ধকার জগতের ভেতর দাঁড়িয়েও এই মহিয়সী নারী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। নিজের শারীরিক অক্ষমতাকে দু পায়ে দোলে নতুন জীবনের গল্পের জন্ম দিয়েছেন। হয়েছেন পৃথিবীর শত শত মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা। পৃথিবী বিখ্যাত সুরকার বিটোভেন। অজস্র সুরের মায়াজালে তিনি ভরিয়ে দিয়েছেন অগুন্তি মানুষের হৃদয়। ভাবতেও কি পারেন শ্রোতা, ইনি কানে শুনতে পেতেন না। তার শুনতে না পারা কিছুতেই তাকে প্রতিহত করতে পারেনি। জীবনকে মহিমা দেবার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। সুরের ধারায় অবিরাম তিনি ভিজিয়ে গেছেন মানুষের মন। সেই সুর ভুলিয়ে দিয়েছে অনেকের অনেক গোপন ব্যথা। এরা তো আসলে আমাদের মানে বড়, সবাই অনেক বড়, কিন্তু অনেক সময় হয় যে আমাদের চারপাশের মানুষকে দেখেও আমাদের এরকম অনেক কিছু মনে হয় যে থাকে। তুমি একটা গল্প বলছিলে তোমার এক কলিগের। হ্যাঁ, কলিগ যে, সেটাও তো জানতে পারলাম অল্প কিছুদিন আগে। শ্রোতাদের সাথে শেয়ার করি, বলি গল্পটা। প্রতিদিন যখন কাজ থেকে ফিরি, আমার কাজটা আসলে একটা মোটামুটি পাহাড়ি জায়গাতে। প্রতিদিন দেখি গাড়িটা নিয়ে বের হই, দেখি যে ফুটপাথে একটা ছেলে হুইল চেয়ারে করে খুব আস্তে আস্তে ওই ঢালু পথ একটু একটু করে যাচ্ছে। তো প্রতিদিনই দেখি, প্রতিদিন থমকে যাই এবং প্রতিদিনই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই যে সৃষ্টিকর্তা, তুমি সুস্থ করে জীবন যাপনের সুযোগ দিয়েছ। হ্যাঁ, তো প্রতিদিনই মন খারাপ হয়, আবার মনে হয় যে না, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই, ওই একই কথা যেটা বলছিলাম আর কি। তো এরকম আমার এই যে ছেলেটা, সে আমাদের অফিসটা আসলে অনেক মানুষ কাজ করে, তো মোটামুটি বড় কয়েকটা বিল্ডিং মিলে। তো সেদিন দেখলাম হঠাৎ করে আমার ডিপার্টমেন্টের দরজার সামনে ছেলেটা দরজা খুলতে পারছে না, পারছে না, হচ্ছে পারবে, অবশ্যই এই শারীরিক প্রতিবন্ধকতার জন্য একটু তো সময় লাগে। আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। ওই মুহূর্তটা আমার জন্য খুব ভালো লাগার মুহূর্ত ছিল। আমার মনে হলো আমি কিছু একটা করলাম। সৃষ্টিকর্তা আমাকে যে সুস্থ এবং সবল মানুষ হিসেবে পথ চলার সুযোগটা দিয়েছেন, সেই সুযোগটা দিয়ে আমি একজন মানুষের পাশে এসে দাঁড়ালাম। এবং এই মানুষটা আমার আমার কাজের জায়গার এই সহকর্মী, সে আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠে প্রতিদিন মনে হয় না, মাঝে মধ্যে হয় না যে শরীরটা একটু খারাপ লাগছে, অফিস যেতে ইচ্ছে করছে না, আমি ওর কথা ভাবি। আমি ওর কথা ভাবি। আরেকজনের কথা বলি, লুসি। আমি যেখানে কাজ করি সেখানে আমি কাজ শুরু করি 2011-তে। আমার সাথে একটা মেয়ে কাজ করতো, আমারই সহকর্মী, এবং একেবারে একই ডিপার্টমেন্টে কাজ করতাম। ওর নাম হচ্ছে জেনি হান্টার। ও ছোটবেলা থেকেই হাঁটতে পারে না, এবং শারীরিকভাবে কিছুটা হলো কিভাবে প্রকাশ করব, বিকলাঙ্গ আর কি, তার প্রতিবন্ধী, এবং তার সমস্ত তার পা আসলে ওভাবে করে ডেভেলপ করেনি সময়। হ্যাঁ, এরকম। কিন্তু এই মেয়েটা, তার যে নকল পা, বা তার অবশ্যই এখানকার মেডিকেল সিস্টেম অনেক সুন্দর ব্যবস্থা আছে, ফ্যাসিলিটিস গুলো আছে। এভাবে করে সে পড়ালেখা করেছে। তার স্বামী অন্ধ, সে একজন অন্ধ ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, এবং তাদের দুজনের সংসার, দুজনের দুই রকমের সমস্যা আছে, কিন্তু তারা দুজন খুব সুখীভাবে তাদের সংসার চালিয়ে নিচ্ছে। এই মেয়েটা গাড়ি চালাতে পারে না বসে, তার গাড়িতে বিশেষ ব্যবস্থা করে সে দাঁড়িয়ে গাড়ি চালায়। এবং আমার কাছে এই মেয়েটাও খুব অনুপ্রেরণার, এবং আমি সবসময় চিন্তা করি যে মানুষের কত কষ্ট, সেই কষ্টগুলোকে মানুষ দূরে সরিয়ে রেখে একেবারে দুমড়ে মুচড়ে ফেলে কতখানি এগিয়ে যায়, কতখানি সুন্দর করে কাজ করে। না, তা তো বটেই, জীবনের সৌন্দর্যের জন্যই তো করে। অবশ্যই জীবন যে সুন্দর, সেই কারণেই সে সমস্ত প্রতিবন্ধকতা এড়িয়েই এরা জীবনটাকে যাপন করে। আসলে এরকমের আরো অনেকের জীবনের দিকে তাকালেই দেখবেন মন বলছে জীবন আনন্দময়।
ব্যথা বেদনা দুঃখ হতাশা গ্লানি সব কিছু জীবনের গায়ে লেপ্টে থাকে। তাই এইসব অবস্থাকে এড়িয়ে গিয়ে আমরা বাঁচতে পারি না, বরং এইসব ব্যথার অনুভবের ভেতর জীবনের নানা পরতে যে অনিন্দ সুন্দর সময় এসে আমাদের জীবনকে ভরিয়ে দেয়, তারই লোভে আমরা জীবন ভালোবাসি। তোমাকে একটা গল্প বলি লুসি, আমি নিশ্চিত তুমি গল্পটা জানো। সংস্কৃতের একটা গল্প। ও আচ্ছা, তাই? মহাভারতে আছে ভিন্নভাবে আছে, ভিন্ন আঙ্গিকে আছে, কিন্তু দু জায়গাতে আছে একই গল্প। সংস্কৃতের এই গল্পটা হচ্ছে, একবার একটা লোক চলছিল বনের পথ ধরে। এই বনের মাঝে চলতে চলতে তার পা আটকে যায় ফাঁদে, এবং তার এমন একটা অবস্থা, তার মাথা নিচে এবং পা উপরে তোলা অবস্থায় ওই ফাঁদের দড়ির সাথে সে আটকে গেছে, শূন্যে ঝুলছে। বড় গাছের উপরে যে ডালের সাথে ফাঁদটা আটকানো, মানে যে দড়ির সাথে সে আটকে আছে আসলে, সেই দড়িটা ওই ডালের মাথায় বসে আনন্দ করে দড়িটা কেটে দিচ্ছে একটা ইঁদুর। বিড়ম্বনার এখানে শেষ নেই। ওভাবে যে অবস্থান, সে অবস্থানগত বিড়ম্বনা তো বাদই দিলাম, উপরে ইঁদুর তার দড়ি কাটছে, নিচে একটা কুয়া, পুরনো কুয়াতে বসে আছে বিষধর সাপ, ফলা তুলে আছে। একবার পড়বে মানে সঙ্গে সঙ্গেই হয়তো বা সাপের কামড় খেতে হবে। এরকম পরিস্থিতিতে ওই একই গাছের ডালে মৌমাছি বাসা বেঁধেছে। সেখানে একটা মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু গড়িয়ে পড়ছে লোকটার ঠোঁটে, আর মানুষটা সেই সময় মধু পান করছে আকণ্ঠ নিমজ্জিত হয়ে। জীবন কি এমন না লুসি? নিশ্চয়ই জীবন এমন। আসলে এই গল্পটা আমার আগেও একবার পড়া হয়েছিল। গল্পটা যখন আমি প্রথমবার পড়ি তখন মানে আমার খুব অল্প বয়স ছিল, তারপরেও আমার মনে হয়েছে যে আমি জীবনকে একবারে উল্টে পাল্টে দেখার সুযোগ পেলাম এই একটা গল্পের কারণে। এবং গল্পটা আমি বলি যে সবার জীবনের একটা বড় অনুপ্রেরণা আসলে। নিশ্চয়ই এরকম ছোট ছোট গল্পই কিন্তু আমাদের জীবনকে পরিবর্তিত করে দেয়। আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা আমি মনে করি অনেক বদলে দেয়, ইতিবাচক করে। হ্যাঁ। এই গল্পটা উল্লেখ করলাম এই কারণেই যে জীবন আসলে আর কিছু নয়, এই ফোঁটা ফোঁটা মধুর লোভে বেঁচে থাকা ছাড়া। যাপিত জীবনের নানা খানাখন্দের ভেতর পা হরকে যেতে যেতেও আমরা যখন সামলে উঠি, তখন অন্ধকার ডিঙিয়ে সূর্যস্নাত ভোর দাঁড়িয়ে থাকে আমাদের অপেক্ষায়। সেই অপার সম্ভাবনাময় আলোর দিকেই জীবন আমাদের ছুটিয়ে নিয়ে চলে, আর আমাদের সমস্ত উপলব্ধি দিয়ে আমরা বুঝতে পারি জীবন সুন্দর। অনেকটা সময় গল্পে কাটিয়ে আমরা আবারও একটা গান শুনে নিতে চাই। আসুন তাহলে শুনি এই গানটি।
প্রিয় শ্রোতা, সুরের ভেলায় ভেসে ভেসে ফিরে এলাম। আপনারা শুনছেন আমাদের 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। শুনলাম অসাধারণ মিষ্টি প্রেমের একটি গান রুনা লায়লার কণ্ঠে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর। জীবনের সুন্দর আরেকটি দিক। বেঁচে থাকার নিবিড়তম আকাঙ্ক্ষা নিয়েই আমরা আবার ফিরে এলাম জীবনের গল্প বলতে। আমরা বাঁচি আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। জীবন কখনো কখনো উপচে দেয় আমাদের ভাড়ার। বেঁচে থাকার নানা ইচ্ছে আমাদের তখন তাড়িত করে। ছোট বড় নানা আশায় আমরা বাঁচি, অথবা বেঁচে থাকার জন্য দরকার হয় না কোনো সুনির্দিষ্ট কারণের। জীবনকে যাপন করার নিছক আনন্দেও আমরা বাঁচি। আবার কেউ কেউ বেঁচে থাকে নতুন কোনো সৃষ্টির আশায়, যেমন আর্নেস্ট হেমিংওয়ে, পৃথিবী বিখ্যাত এবং সাহিত্যের নোবেল পাওয়া অসাধারণ লেখক। তার ফার্স্ট 49 স্টোরি বইটার ভূমিকা শেষে লিখেছিলেন তিনি বেঁচে থাকতে চান আরও 3টি উপন্যাস আর 25টি ছোট গল্প লেখার আশায়। যদিও এর মধ্যেই বেরিয়ে গেছে তার দুনিয়া তোলপাড় করা উপন্যাস ফর হুম দ্য বেল টোলস এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তবুও 3খানা উপন্যাস আর 25টা গল্প লেখার আশায় তার যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, সেখানটাতেই তার জীবনকে উদযাপনের ছবিটিও আমরা খুঁজে পাই। একটা নিউজ পড়ছিলাম আর কি কদিন আগে, খুব অল্প কদিন আগে সানডে মিলিয়ে চোখ আটকে গিয়েছিল। দেখলাম সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মা সন্তানের জন্ম দিয়ে আনন্দে ভেসে যাচ্ছেন। নবজাতককে বুকের কাছে আঁকড়ে ধরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, জীবনের কাছে আরো কিছুদিন সময় চান, লিখে রেখে যেতে চান তার সন্তানকে তার ভালোবাসার কথা, দেখতে চান সন্তানের হাসি মুখ আরো খানিকটা সময়। মরণ ব্যাধি থামিয়ে দিতে চাইছে জীবন, অথচ বেঁচে থাকার আশ্চর্য সুন্দর উপকরণ তার নবজাতকের মুখ, তাকে বেঁচে থাকতেই বলছে যেন বারবার। এই প্রসঙ্গে আমার আরেকজন প্রখ্যাত সাহিত্যিক, নোবেল বিজয়ী সাহিত্যিকের কথা মনে পড়ে গেল। কার কথা? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। মার্কেজ। ওর একটা বিখ্যাত বই নিশ্চয়ই তুমি জানো, 100 Years of Solitaire, নিঃসঙ্গতার 100 বছর। ওনার যখন ক্যান্সার হয় তখন শেষের দিকে উনি ওনার সমস্ত প্রিয়জনকে একদম মৃত্যুর আগে দিয়ে সবাইকে মিলে কমন একটা চিঠি লিখেছিলেন। হ্যাঁ, এবং সেই চিঠিতে উনি এক জায়গায় বলেছিলেন, এক্সাক্ট শব্দ তো চয়ন করতে পারছি না, কিন্তু কথাগুলো এরকম ছিল যে আরো কিছু লিখবার বাকি ছিল, যেগুলো লিখবার আশায় জীবনের কাছে আরো কিছু সময় চাই। এবং এখন যখন পেছনে ফিরে দেখি তখন জীবনের ভুলগুলো দেখতে পাই। যদি সময় থাকতো তাহলে ফিরে গিয়ে ভুলগুলো শুধরে নিতাম। ভাবতে পারছো যে মার্কেজের মতো এখন এত বড় মাপের লেখক, তিনিও ভুল শুধরে নিয়ে আবার জীবনের কাছে সময় জীবন যাপন করতে চান। এটাই হচ্ছিল আসলে মানে জীবনকে ভালোবাসার বড়গুলো ছোট কারণ আর কি। আমাদের আলাপ হচ্ছিল নানাজনের বেঁচে থাকার আকাঙ্ক্ষা নিয়ে, কথা হচ্ছিল জীবন কেন দারুণ সুন্দর। এই যে আমরা বসে আছি জীবনযাপনের আলাপে মেতে আছি আপনাদের সাথে, আমাদেরও রয়েছে নিজস্ব কারণ বেঁচে থাকার, যেমন রয়েছে প্রিয় শ্রোতা আপনাদেরও। কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হবার এখনো উপায় আমাদের এখনো হাতে নেই, বরং আমরা সেটা করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে অনুভূতি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। আমরা বরং জেনে নেই অভির মত। দারুণ উচ্ছল অভির নিশ্চয়ই জীবনকে সুন্দর করে দেখার, বেঁচে থাকাকে আনন্দময় মনে করার সুন্দর কিছু কারণ আছে। শুনে নেই অভিমত। অভি, তুমি বলো আমাদের কেন বলো কেন লাইফ ইজ বিউটিফুল। অবশ্যই লাইফ বিউটিফুল, এবং আমি তো অনেক ছোট ছোট মুহূর্তের জন্য বাঁচি। আমি জীবন ভালোবাসি খুব ছোট ছোট কিছু মুহূর্তের জন্য। যেমন জীবন কেন সুন্দর আমার কাছে, সে উত্তরটা আসলে অনেক লম্বা চড়া হবে লুসি, আমি আগে বলে দিচ্ছি, তোমাকে সময় দিচ্ছি বলার জন্য। যেমন প্রতিদিন সকালে আমার বীর পুত্র যখন ভীষণভাবে তেড়ে এসে হাসি মুখে আমাকে ঘুম থেকে তুলে দেয়, সেই মুহূর্তে জীবনটা সুন্দর। অহন হ্যাঁ, যখন জীবন সুন্দর সেই মুহূর্তটার জন্য যখন আকাশের মেঘের মাঝে খুঁজে বেড়াই অভিমানে দূরে সরে থাকা প্রিয় মানুষটার মুখ, আর মনে মনে আশায় বুক বাঁধি আর বলি, বন্ধু তোমার রাগ একদিন আমি ছুঁড়ে ফেলে দেব, হারিয়ে দেব, হাসিয়ে দেব তোমাকে, তুমি দেখো।
সুন্দর না জীবন? অবশ্যই সেই মুহূর্তে সুন্দর, আমার মনে হয় তাই। জীবন সুন্দর কারণ প্রতিদিন জীবন নতুন কিছু শেখায় লুসি। জীবন সুন্দর কারণ হঠাৎ করে কোনো এক বন্ধু ছোট্ট একটা SMS পাঠিয়ে বলে, বন্ধু তুমি তোমার মতো থেকো, বদলে যেও না। জীবন সুন্দর কারণ তুমি যখন মন থেকে ভালো কিছু করো কিন্তু তার জন্য কোনো ভালো বা সুন্দর মন্তব্য পাও বা ভালো কোনো ফল পাও সেই সুন্দর কাজের জন্য, তখন ভালোবাসায় তোমার মনটা ভরে যায়, সেই মুহূর্তে জীবন সুন্দর। কিংবা কোনো ভালো কিছু করে যদি তুমি ভালো ফল নাও পেলে বা কোনো বাহবা না পেলে, যেটাই হোক, তুমি এক সময় কিন্তু গিয়ে ঘুরে দাঁড়াবার শক্তিটা অর্জন করো। নিশ্চয়ই। যখন তুমি এমনভাবে চিন্তা করো যে আমি আবার করব, আবার এগিয়ে যাব এবং এবার আমার কাজটি হবে ত্রুটিমুক্ত, সেই মুহূর্তেও জীবন সুন্দর। জীবন সুন্দর আমার জন্য, লম্বা হয়ে যাচ্ছে তারপর বলি, জীবন সুন্দর কারণ আশেপাশে এমন অনেকে আছে যাদের তুমি ভালোবাসো, মানে আমি ভালোবাসি, বা যাদের এক টুকরো হাসির জন্য তুমি লড়ে যেতে পারো গোটা পৃথিবীর সাথে। জীবন সুন্দর লুসি, নিশ্চয়ই অবশ্যই জীবন সুন্দর। জীবন সুন্দর কারণ জীবন লড়াই করার শক্তি দেয়। জীবন সুন্দর কারণ তুমি নিশ্চিত জানো তোমার ভালোবাসার মানুষটা রোদ চশমার আড়ালে নিজেকে ঢেকে রাখলেও তার চোখ তোমাকেই খোঁজে, খোঁজে না? নিশ্চয়ই নিশ্চয়ই খোঁজে। খোঁজে। জীবন সুন্দর কারণ তুমি যখন নানা কাজে দূর পরবাসে তোমার মাকে ইগনোর করছো এবং ফোন করতে ভুলে যাচ্ছ, তবু তিনি যখন তোমার কাঙ্ক্ষিত ফোনটা পান, উনি রাগ করেন না। তিনি বলেন, আজ আমার আনন্দের দিন, আজ আমার ছোট মা আমাকে মনে করেছে। জীবন সুন্দর কারণ যখন তুমি অনেক ছোটবেলায় হারিয়ে ফেলা বাবার জন্য অভিমানে কাঁদো, আমার কথা বলছি, তারপর একটু ধাতস্থ হয়ে আবার দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাবার সব স্বপ্ন পূরণ করবে তুমি, সেই মুহূর্তেও জীবন সুন্দর। জীবন সুন্দর যখন তোমার অভিমানী বোন বা ভাই তোমাকে বলে, এত বেশি ব্যস্ত হয়ে যেও না যে তোমাকে মিস করতে করতে মিস করাই ভুলে যাই। জীবন সুন্দর সেই সময় যখন আমার ভাগ্নে আমাকে মেসেজ পাঠায়, পুচুমা ক্রেভিং ফর ইউ, কিংবা ভাগ্নি ফেসবুক ওয়ালে একটা ছবি আঁকে, নিজের হাতে ছবি এঁকে ফ্রেন্ডশিপ ডেতে লেখে উই আর বেস্ট ফ্রেন্ডস, সেই মুহূর্তে জীবন অসাধারণ। জীবন সুন্দর সেই মুহূর্তে যখন তুমি তোমার পড়ার টেবিলে একেবারে মুখ গুজে অ্যাসাইনমেন্ট করতে থাকা বেস্ট ফ্রেন্ডটাকে প্রশ্ন করো, আচ্ছা বলো তো জীবন কেন সুন্দর? যখন তুমি জীবন কেন সুন্দর খুঁজে পাচ্ছ না, কি বলবে বুঝতে পারছো না, সেই মুহূর্তে তার উত্তরে সে চশমার ফাঁক থেকে বিরক্ত গলায় বলে জীবন মোটেও সুন্দর না, এবং তারপর তোমরা দুজন হো হো করে হেসে ওঠো। জীবন সুন্দর। আরো বলি, জীবন সুন্দর কারণ জীবনে রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, সত্যজিৎ রায় আছে, জীবনে ফেলুদা আছে, লালমোহন গাঙ্গুলি আছে, জীবনে 3 গোয়েন্দা আছে, জীবনে আছে ঋতুপর্ণ ঘোষ, আর্নেস্ট হেমিংওয়ে, জীবনে জাফর ইকবাল আছেন, বাংলাদেশ ক্রিকেট টিম আছে, বৃষ্টি আছে, গরম চা আছে, ঝালমুড়ি আছে, প্রিয় বন্ধুর সাথে কুটকচালি আছে, আপুনির বকুনি আছে, দিদির অভিমান আছে, ভাইয়ার স্মিত হাসি আছে, মার অপেক্ষা আছে। জীবন ভালোবাসি কারণ তীব্র হতাশায় যখন কোনো বন্ধু বা বড় আপুর কাছে SMS পাঠাই, আমাকে সবাই ঘৃণা করে, আর উত্তর পাই হাগ মি বিকজ আই লাভ ইউ। অভির উত্তর শুনে মুগ্ধ হতেই হলো। রেডিও বাংলার সঞ্চালকের পাশাপাশি অভির রয়েছে একটা শিল্পী সত্তা, ভালো ছবি আঁকে, সুন্দর লেখে, এসব ওর গুণ। এরকম গুণী বন্ধুর জীবন সম্পর্কে ধারণা সুন্দরই হবে। আরো একবার ফিরতে চাই গানে। তার আগে লুসি, শুনতে চাই তোমার কাছে জীবন কেন সুন্দর সেই অভিজ্ঞতা। আমার কাছে জীবন কেন সুন্দর, আমার আসলে জীবন তোমার মতোই নানান মুহূর্তের জন্য খুব সুন্দর মনে হয় এবং নানানভাবেই আমি জীবনকে দেখি। তবে একটা বড় কারণে আমি আসলে দীর্ঘদিন বেঁচে থাকতে চাই আর কি, সেটা হচ্ছে মানুষের মুখ। মানুষের মুখ আমি খুব ভালোবাসি, দেখতে চাই, এবং আমার দেখাটাকে আমি সবসময় এটা চালু রাখতে চাই। আপাতত এই কারণেই মনে হয়। আমি তো অনেক কিছু বললাম, তুমি তো কোনো কিছুই বলছো না। অলমোস্ট আমার কাছে মনে হচ্ছে জীবনটা আসলে না এইসব কারণেই সুন্দর আর কি, আমি মনে করি সেটা। আমরা বরং একটা গান শুনে নিই নাকি? গান শোনার আগে আসলে আমাদের হয়তো ফিরে আসার সময় থাকবে না, তাই আরো কিছু কথা বলে তারপরে শেষ গানটাতে যাই। আচ্ছা, সেটা হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। তোমার উত্তর শুনে যেটা মনে হচ্ছে লুসি, আসলে তোমার কথাটা খুব মন কেড়ে নিল যে জীবন আমরা সত্যিই তো
আমরা আসলে মানুষের মুখ দেখেই তো জীবন কাটিয়ে দিতে পারি। কত বিচিত্র অভিজ্ঞতা, কত সুন্দর জীবন আমাদের, এবং কত বৈচিত্র্য দেখায় জীবন, এবং জীবনও আমাদের তার নানা ভাঁজ খুলে দেখায়, তার নানা রূপে। আমরা সে রূপে কখনো মুগ্ধ হই, কখনো অবাক হই, বিমোর হই মাঝে মাঝে। তবু আমাদের জীবনেরই নানা জলছবি দেখতে দেখতে এই যে পথ চলার আনন্দ যেমন অপ্রকাশিত থেকে যায় বেশিরভাগ সময়, তেমনি সে চলার বেদনাও আমাদের ভারাক্রান্ত করে তোলে। তবু এই জীবনে এলাম আমরা আগন্তুক সেজে, তারা রোজ একটু একটু করে যাপন করতে গিয়ে বেঁচে থাকাকে উপভোগ্য করে তুলি। প্রিয় শ্রোতা, আজ আমাদের কথা বলার সময় ফুরিয়ে এলো, কিন্তু কথা বলতে চাইছি আরো অনেক। তারপরও জীবন নিয়ে কোনো একদিন আবার ফিরবো লুসি, আবার অনেক গল্প করবো, আরো অনেক গল্প হবে আপনাদের সাথে, আমরা সেই আশাই সবসময় রাখতে চাই। প্রিয় শ্রোতা, ফিরে আসবো আগামী সপ্তাহে। আপনারা ভালো থাকুন সেই পর্যন্ত। শুভরাত্রি। শুভরাত্রি। Join me, Alyssa Smith, on 5 EBI FM every Friday.